আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। এখন তোমাদের সামনে আমি আরেকটা ক্লাস নিয়ে এসেছি। আশা করি তোমরা এতে উপকৃত হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমে তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমার এই ক্লাসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষক পরিচিতি, আমার নাম, পদবি এবং এবার বিষয় পরিচিতি দেখতে পাচ্ছ তোমরা। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা কোন বিষয় নিয়ে, কোন বিষয়ের উচ্চতর গণিতের কোন অনুশীলন নিয়ে আলোচনা করবো সেটা বুঝতে পারছি। আসলে আমরা অসীম ধারা ইনফাইনাইট সিরিজ নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। অসীম ধারায় এই চ্যাপ্টারটা যদি তুমি অধ্যয়ন করো তাহলে কি কি জিনিস শিখতে পারবে। অনুক্রমের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অসীম ধারা চিহ্নিত করতে পারবে, অসীম গুণোত্তর ধারার সমষ্টি থাকার শর্ত ব্যাখ্যা করতে পারবে, অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে পারবে, আবৃত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবে। প্রথমে আলোচনা করা যাক অনুক্রম নিয়ে। অনুক্রম বিষয়টা কি? এখানে দেখো, নিচে দেখানো সম্পর্কটা একটা দেখো, এখানে কি লেখা আছে। প্রত্যেক স্বাভাবিক সংখ্যা n এর সঙ্গে n এর বর্গ n স্কয়ার সম্পর্কিত। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা n একটা সেট n, এর থেকে একটি নিয়মের মাধ্যমে তার বর্গ সংখ্যার সেট 1, 4, 9, 16 এটা এই সেটটা পাওয়া যাচ্ছে। এই সাজানো বর্গ সংখ্যার সেটটি একটি অনুক্রম। যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে সম্পর্কিত তা জানা যায়, তখন এভাবে সাজানো রাশিগুলো সেটাকে অনুক্রম বলা হয়। এভাবে রাশিগুলোর সাজানো সেটকে অনুক্রম বা সিকোয়েন্স বলা হয়। যেমন 1 কে বর্গ করলে 1 হচ্ছে, 2 কে বর্গ করলে 4 হচ্ছে, 3 কে বর্গ করলে 9 হচ্ছে, 4 কে বর্গ করলে 16 হচ্ছে, n কে বর্গ করলে n স্কয়ার হচ্ছে। তার মানে এর সঙ্গে এর একটা সম্পর্ক আছে। উপরের সম্পর্কটিকে ফাংশন বলা হয় এবং f of n equal to n স্কয়ার লেখা হয়। এই অনুক্রমের সাধারণ পদ n স্কয়ার। যেখানে যে কোনো অনুক্রমের পদ সংখ্যা অসীম, অনুক্রমটি সাধারণ পদের সাহায্যে লেখার পদ্ধতি হলো n স্কয়ার, n equal to 1 2 3 4 ডট ডট ডট। এটাকে এভাবেও লেখা যায়। তো কোন অনুক্রমের প্রথম রাশিকে প্রথম পদ, দ্বিতীয় রাশিকে দ্বিতীয় পদ, তৃতীয় রাশিকে তৃতীয় পদ ইত্যাদি বলা হয়। উপরে বর্ণিত 1, 4, 9, 16 অনুক্রমের প্রথম পদ সমান 1, দ্বিতীয় পদ সমান 4 ইত্যাদি। নিচে অনুক্রমের আরো চারটি উদাহরণ দেওয়া হলো। অনুক্রম বিভিন্ন রকম হতে পারে, তোমরা দেখলে বুঝতে পারবে পরের স্লাইডে। এখানে ক নাম্বার দেখো, এই অনুক্রমটি আছে 1/2, 1/2 এর স্কয়ার, 1/3 2 কিউব, 1/2 to the power 4 ডট 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 1/2 to the power n। খ নাম্বার আছে 3, 1, 2 এভাবে আছে। গ নাম্বার একটা অনুক্রম আছে, ঘ নাম্বার একটা অনুক্রম আছে। এখন ক নাম্বার অনুক্রমের সাধারণ পদ কত? 1/2 to the power n। খ নাম্বার অনুক্রমের সাধারণ পদ 5 - 2n। গ নাম্বার অনুক্রমের সাধারণ পদ n/2n - 1। ঘ নাম্বার অনুক্রমের সাধারণ পদ 1/n স্কয়ার প্লাস 1। এখন দেখো, আমরা ধারা বলতে কি বুঝি। কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা বা সিরিজ পাওয়া যায়। মানে অনুক্রম তো একটা নিয়মে সাজানো থাকে, এর মাঝে যদি আমরা যোগ চিহ্ন দেই তাহলে অনুক্রমটাকে একটি কি বলা হবে? ধারা বলা হবে। তো ধারা বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমাদের এই দুই ধরনের ধারা নিয়ে আলোচনা করা হবে। একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আমাদের এখানে আলোচনা হবে গুণোত্তর ধারা এবং অসীম গুণোত্তর ধারা নিয়েই মূলত আলোচনা হবে এই চ্যাপ্টারে। আচ্ছা, সমান্তর ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের অন্তর বা বিয়োগফল সমান হয়, কিন্তু অনন্ত ধারা গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হয় বলতো? দুটো পদের অনুপাত সমান হয়।
কোনো ধারার পদের সংখ্যার উপর নির্ভর করে ধারাকে নিম্নোক্ত দুইভাবে ভাগ করা যায়। ক অসীম বা শান্ত ধারা বা ফাইনাইট সিরিজ, অসীম বা অনন্ত ধারা বা ইনফাইনাইট সিরিজ। সসীম ধারা সম্পর্কে অসীম ধারার কিভাবে লেখা হয়, এর কার্যক্রম কিভাবে করতে হবে, কিভাবে এর অঙ্কগুলো করতে হবে, সে বিষয়ে এখন আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। বাস্তব সংখ্যার একটি অনুক্রম u1 u2 u3 un হলে u1 u2 u3 un কে বাস্তব সংখ্যার একটি অসীম সেট বলা হয়। এই অসীম এই ধারাটির nতম পদ un অসীম ধারার আংশিক সমষ্টি। এখানে দেখো u1 u2 u3 un অনন্ত ধারা, এর প্রথম আংশিক সমষ্টি s1, প্রথম আংশিক সমষ্টিকে কি লেখা হয় s1 সমান u1। দ্বিতীয় আংশিক সমষ্টি কত s2 মানে প্রথম যে দুটা পদ আছে এই পদের দুটা যোগ করলে দ্বিতীয় আংশিক সমষ্টি পাওয়া যাবে। তৃতীয় আংশিক সমষ্টি কি হবে, প্রথম তিনটা পদ যুক্ত করলে u1 u2 u3 করলে আমরা তৃতীয় আংশিক সমষ্টি পাবো। অতএব nতম আংশিক সমষ্টি sn সমান কত হবে, u1 প্লাস u2 প্লাস u3 প্লাস un। অর্থাৎ কোন অসীম ধারার nতম আংশিক সমষ্টি হচ্ছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এবার অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা কিভাবে আসলো এটা নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করলেই তোমরা অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র সম্পর্কে তোমরা পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবে। যে অসীম গুণোত্তর ধারা একটা সাধারণ ধারা ধরে নিলাম ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট। এই গুণোত্তর ধারাটির প্রথম পদ দেখতে পাচ্ছি a, আর সাধারণ অনুপাত কত r। সুতরাং ধারাটির nতম পদ কত হবে ar টু দি পাওয়ার n-1, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার r নট ইকুয়াল টু 1 হলে ধারাটির nতম আংশিক সমষ্টি sn ইকুয়াল টু a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট প্লাস ar টু দি পাওয়ার n-1। এখান থেকে আমরা দুটো সূত্র পাবো, একটা হচ্ছে sn ইকুয়াল টু a ইনটু r টু দি পাওয়ার n-1 বাই r-1 যখন r গ্রেটার দ্যান 1, এবং sn ইকুয়াল টু a ডট a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r যখন r লেস দ্যান 1। r গ্রেটার দ্যান 1 হলে এই সূত্র r টু দি পাওয়ার n টা আগে আসবে, এখানে নিচে r টা আগে আসবে, আর r লেস দ্যান 1 হলে r টা পরে যাবে, r টু দি পাওয়ার n টা পরে যাবে আর নিচে r আসবে। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। এখন এই আংশিক সমষ্টির সূত্র থেকে মূলত আমরা অসীম গুণোত্তর ধারার যে সূত্রটা এটা পাবো। ওখানে r আছে, r টা সাধারণ অনুপাত, এই r টাকে মডুলাস অফ r এর মানের উপর নির্ভর করে আসলে সূত্র এখানে তৈরি করা হয়েছে। সূত্রটা পাওয়া যায় মডুলাস অফ r লেস দ্যান 1 হলে, অর্থাৎ এই মডুলাস অফ r লেস দ্যান 1 মানে হচ্ছে -1 লেস দ্যান r লেস দ্যান 1। তার মানে এটাকে ভাঙালে এটা পাওয়া যায়, অথবা এটাকে ভাঙালে পাওয়া যায় এইটা। তো এখন আমরা দেখব যে সূত্রটা আমরা কিভাবে পাই, অসীম ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা। অসীম ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমরা কিভাবে পাই সেদিকটা তোমরা খেয়াল করো। n এর মান বৃদ্ধি করলে, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি হলে r টু দি পাওয়ার n এর মান হ্রাস পায়, এবং n এর মান যথেষ্ট বড় করলে r টু দি পাওয়ার n এর মান 0 হয়, 0 এর কাছাকাছি হয়। অর্থাৎ r টু দি পাওয়ার n এর প্রান্তীয় মান লিমিটিং ভ্যালু 0 হয়। ফলে sn এর প্রান্তীয় মান sn ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এই সূত্রে মান বসালে এই সূত্রকে ভাঙিয়ে আমরা লিখতে পারি এটা a বাই 1 মাইনাস r মাইনাস a r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। r টু দি পাওয়ার n এর মান যদি 0 হয় তাহলে টোটাল এই পদটা 0 হয়ে যায়, 0 হলে শুধু থাকবে এইটুকু a বাই 1 মাইনাস r। এক্ষেত্রে অসীম ধারাটির সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r, কারণ তখন তোমরা দেখতে পাচ্ছ যে এইটা তখন এই পদটা 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে গেলে শুধু এইটা থাকতেছে। এখন মডুলাস অফ r গ্রেটার দ্যান 1 হলে তখন কি দাঁড়াচ্ছে, তখন আমরা পাচ্ছি হয় r গ্রেটার দ্যান 1 অথবা r লেস দ্যান 1, কারণ এটাকে ভাঙালে ক্যালকুলেশন করলে এই দুটো দাঁড়ায়। তখন r এর মান বৃদ্ধি করলে r টু দি পাওয়ার n এর মান বৃদ্ধি পায়,
এবং n এর মান n কে যথেষ্ট বড় করলে r টু দি পাওয়ার n এর মান যথেষ্ট বড় করা যায়। সুতরাং এমন কোনো নির্দিষ্ট সংখ্যা s পাওয়া যায় না যাকে Sn এর প্রান্তীয় মান ধরা যায়। অর্থাৎ এক্ষেত্রে অসীম ধারাটির কোনো সমষ্টি নাই, অর্থাৎ এক্ষেত্রে কোনো সূত্র নাই। এবার যদি r লেস দেন r ইকুয়াল টু -1 হয়, তখন Sn এর প্রান্তীয় মান পাওয়া যায় না, কেননা n জোড় সংখ্যা হলে -1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 এবং n বিজোড় সংখ্যা হলে -1 টু দি পাওয়ার n ইকুয়াল টু -1, মানে এইখানে যদি মানটা বসাই, এক্ষেত্রে ধারাটি তখন কি দাঁড়াচ্ছে, a মাইনাস a প্লাস a ডট 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 এভাবে চলতেছে। সুতরাং এই অসীম ধারার কোনো সমষ্টি নাই, এটা দেখো একসময় 0 হয়ে যাবে। আর যদি r ইকুয়াল টু 1 হয়, Sn এর প্রান্তীয় মান পাওয়া যায় না, কেননা তখন ধারাটি হবে a প্লাস a প্লাস a ডট 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 a, অর্থাৎ Sn ইকুয়াল টু na, যা n এর মান বাড়িয়ে যথেষ্ট বড় করা যায়। সুতরাং এর অসীম ধারাটির সমষ্টি নাই। এখন অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখো আমরা যে সূত্রটা পেলাম, জিস্ট যে রেজাল্টটা পেলাম, সেটা কি হলো, মডুলাস অফ r লেস দ্যান 1 অর্থাৎ -1 লেস দ্যান r লেস দ্যান 1 হলে এই অসীম গুণোত্তর ধারার সমষ্টি কত, s ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। r এর সকল মানের জন্য অসীম ধারাটির সমষ্টি থাকবে না। আচ্ছা, কখন থাকবে, s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r, যখন মডুলাস অফ r লেস দ্যান 1। অন্য ক্ষেত্রে আমরা দেখেছি ক এর ক্ষেত্রে আছে, খ, গ, ঘ, এই তিনটা ক্ষেত্রে সমষ্টি নাই, পাওয়া যাচ্ছে না। এবার আমরা কি করব, পৌনঃপুনিক দশমিকের সাধারণ ভগ্নাংশে রূপান্তর। আমরা পৌনঃপুনিক দশমিক যেগুলো পাবো সেগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। পৌনঃপুনিক বলতে কি বুঝি, যেমন 0.5 এর উপর একটা ফোঁটা আছে, তার মানে এটা একটা পৌনঃপুনিক ভগ্নাংশ, মানে 5টা বারবার রিপিট হয়েছে এখানে, এর জন্য একটার পরে ফোঁটা দিলে বোঝা যাবে যে 5 বহুবার আছে, অসীম সংখ্যক বার আছে। খ নাম্বার দেখো 0.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক, তার মানে 1 2 এখানে অসীম সংখ্যক বার এসেছে। গ নাম্বারে দেখো 1.231, 2 এর মাথায় পৌনঃপুনিক আছে এবং 1 এর মাথায় পৌনঃপুনিক আছে, 3 এর মাথায় পৌনঃপুনিক নাই, তার মানে কি 2 থেকে 1 এই সবগুলোর উপরে পৌনঃপুনিক আছে, তার মানে 2 3 1 এগুলা বারবার রিপিট হয়েছে। এবার তোমরা দেখো যে এই তিনটা পৌনঃপুনিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে অর্থাৎ a বাই b আকারে কিভাবে প্রকাশ করতে পারি সেটা তোমরা দেখো। আচ্ছা, 0.5 পৌনঃপুনিক, এটাকে আমরা লিখতে পারি, অর্থাৎ পৌনঃপুনিক চিহ্নটা যদি উঠিয়ে দিই তাহলে কি পাচ্ছি, 0.555, এটা বারবার রিপিট হয়েছে, এটাকে আমরা লিখতে পারি 0.5 প্লাস 0.05 প্লাস 0.005 প্লাস ডট ডট ডট। এইভাবে দেখো এটা একটা অসীম ধারা, এটা অসীম পর্যন্ত এভাবে লেখা যাবে, তাকে এগুলো যোগ করলে কিন্তু এটাই হয়, আবার এটাকে ভাঙালে এটা পাওয়া যায়, তার মানে এটা লেখা যায়। এই অসীম গুণোত্তর ধারাটির প্রথম পদ সমান a ইকুয়াল টু 0.5, সাধারণ অনুপাত r ইকুয়াল টু, এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে এটা দাঁড়াচ্ছে ক্যালকুলেশন করে 0.1 লেস দ্যান 1, লেস দ্যান 1 হচ্ছে, তার মানে এটা একটা অসীম গুণোত্তর ধারা। এর অসীমতার সমষ্টির সূত্র কি, s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r, এর মান কত 0.5, আর এর মান কত 1 মাইনাস 0.1, তার 0.5 বাই 0.9 ইকুয়াল টু কত 5/9। তাহলে এটাকে আমরা 0.5 পৌনঃপুনিককে আমরা কি করলাম, করলাম যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দেখালাম। এবার আমরা দ্বিতীয়টাকে, খ নাম্বারটাকে করব সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ 0.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক, এটাকে আমরা 1 2 কে বারবার রিপিটেশন করে লিখেছি, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে যোগ আকারে লিখি তাহলে এভাবে লেখা যায়, এই অসীম গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়াল টু 0.12, সাধারণ অনুপাত r ইকুয়াল টু, এই দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করে আমরা পেলাম 0.01। এবার দেখো এই ধারার সমষ্টি কত, s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r, এর মান কত 0.12, আর এর মান 1 মাইনাস 0.01, এটা 1 মাইনাস 0.01 ক্যালকুলেশন করলে দাঁড়ায় 0.99, আর উপরে আছে 0.12, এই দুটো ক্যালকুলেশন করলে দাঁড়াবে হচ্ছে 4/33।
এবার পরে যেটা আছে 1.231, এই তিনটা সংখ্যার পরেই পৌনঃপুনিক আছে। এই তিনটা সংখ্যাকে 231, 231, 231 এরভাবে অসংখ্য আর লেখা যাবে। তা 3বার লিখে এটা ডট ডট দেওয়া হয়েছে। এরপর পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে সেটা এটা লেখা হয়েছে, প্লাস পয়েন্টের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা লিখবো 0.231 প্লাস 0. এই যে প্রথমবার 231 লিখলাম, 231 তিনটা শূন্য দিব, তারপর আবার 231 লিখবো, প্লাস 0.6টা শূন্য দেওয়া হয়েছে, তারপর আবার 231 লিখছে, প্লাস ডট ডট। তাহলে এই যে পূর্ণ সংখ্যা আর যেটা দশমিকের পরের যেটুকু আছে, দশমিকের পরের টুকু আবার কিন্তু একটা অসীম ধারা তৈরি করেছে। তো সেই অসীম ধারার সমষ্টিটা কি হবে, আর সেই দেখা যাক, সেই গুণিত ধারার প্রথম পদ a = এত, সাধারণ অনুপাত এত, এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা করলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, এটার সমষ্টি 1 + a/1 - r। তাহলে কি দাঁড়াচ্ছে, 1 প্লাস তোমার এর মান বসালাম আর আর এর মান বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করলে 1 + 231/999 = 410/333 ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে। এবারে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ একটা সৃজনশীল প্রশ্ন এখানে এই স্লাইডে। একটা উদ্দীপক আছে, উদ্দীপকে কি দেওয়া আছে, একটা ধারা দেওয়া আছে যার প্রথম পদ 1/2x + 1, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, একটা অনন্তর গুণোত্তর ধারা। এখন এই উদ্দীপকের আলোকে ক নাম্বার প্রশ্ন হচ্ছে, x = 1 হলে ধারাটির সাধারণ অনুপাত কত? তাহলে আমরা এই x এর স্থলে, ধারার x এর স্থলে আমরা 1 বসাই। 1 বসালে পাওয়া যাচ্ছে কি, 1/, এই যে এটা 1/2 × 1 + 1 এভাবে পাওয়া যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে আমি বসানোর পর 1/3 প্রথম পদ, দ্বিতীয় পদ 1/3² প্লাস তৃতীয় পদ 1/3³ প্লাস ডট ডট এভাবে চলতেছে। ধারাটির সাধারণ অনুপাত কত, r = দ্বিতীয় পদ 1/3² ভাগ প্রথম পদ 1/3 করলে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 1/3। তাহলে এই ধারার অনুপাত কত আসতেছে, তো দেখতে পাচ্ছ 1/3। এবার খ নাম্বার, x = 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং প্রথম 10 পদের সমষ্টি। দুটা কাজ কিন্তু, পঞ্চম পদ বের করতে হবে আর প্রথম 10টা পদের সমষ্টি, দুইটা পার্ট। তা আমরা করি অঙ্কটা, দেখো। আচ্ছা, এখানে দেওয়া আছে ধারাটা হচ্ছে এই ধারাটাতে আমরা x = 3/2 বসাবো। বসানোর পর ধারাটি অবস্থা দাঁড়াচ্ছে কত, 1/4 + 1/4² + 1/4³ প্লাস ডট ডট। এখন ধারাটির প্রথম পদ a = কত, 1/4। সাধারণ অনুপাত কত দাঁড়াচ্ছে, এই যে দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব, করলে দাঁড়াচ্ছে 1/4 < 1। এই ধারাটির অথবা ধারাটির পঞ্চম পদ কত হচ্ছে, আমরা পঞ্চম nতম পদ নির্ণয়ের সূত্র কি জানি, ar⁻n - 1, অর্থাৎ পঞ্চম পদ কত, ar⁵ তাহলে 1/4 × 1 r এর মান কত, r এর মান হচ্ছে 1/4, 1/4⁵ তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে 1/4 একটা আছে আর এখানে 1/4⁴ আছে, ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে তার মানে 1/4⁵ = 1/4⁵। ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয়। আচ্ছা, আমরা n পদের আংশিক সমষ্টি নির্ণয়ের সূত্র কি পেয়েছি, Sn = a × 1 - r⁴n/1 - r, যখন r < 1, কারণ এখানে r < 1 আছে, তার সূত্র এটা Sn। তাহলে আমরা এই r এর জায়গায় r এর মান বসাবো আর এর জায়গায় এর মান বসাবো। তো দেখো r এর মান কত, এর মান কত 1/4, r এর মান 1/4 বসাইছি, ক্যালকুলেশন করতেছি, দেখো 1/4 - 1 - 1/4⁻10, আর নিচে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 3/4 = কত, 1/4 × 4/3 × 1 - 1/4⁻10, এটা দাঁড়াচ্ছে কি, এই 4 কেটে গেল, থাকে 1/3 × 1 - 4⁻10। এবার গ নাম্বারটা দেখো। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে ধারাটিতে x এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। তা আমরা ওই ধারাটা যেটা দেওয়া আছে সেটা 1/2x + 1 + 1/2x + 1² এই ধারাটা দেওয়া আছে এভাবে। এই ধারার প্রথম পদ কত আছে, a = 1/2x + 1, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করে পাওয়া গেল কি 1/2x + 1।
তো এখন এখানে 1/2x প্লাস 1 নট ইকুয়াল টু 0, অতএব 1/2x প্লাস 1 গ্রেটার দ্যান 0 অথবা 1/2x প্লাস 1 লেস দ্যান 0, এটা সমীকরণ 1 দিয়ে রাখলাম। এবার ধারাটি অসীমতর সমষ্টি থাকবে যদি মডুলাস অফ r লেস দ্যান 1, অর্থাৎ এই r মানে কত, r মানে তো আমরা পাইছি 1/2x প্লাস 1, হ্যাঁ 1/2x প্লাস 1, তো অতএব মডুলাস অফ 2x প্লাস 1 1/2x প্লাস 1 লেস দ্যান 1 হয়। এখন এখানে 1/2x প্লাস 1 এইটুকের মান গ্রেটার দ্যান 0 হলে একটা কেস হবে, আর 1/2x প্লাস 1 লেস দ্যান 0 হলে একটা কেস দাঁড়াবে, একটা বিষয় দাঁড়াবে। তো প্রথমে আমরা ধরি 1/2x প্লাস 1 যদি তোমার গ্রেটার দ্যান 0 হয়, তখন তোমার কি দাঁড়াচ্ছে, এখানে যদি বসাই তাহলে 1/2x প্লাস 1 তোমার হচ্ছে এটা মডুলাস উঠে যায়, এখানে শুধু পজিটিভ চিহ্ন থাকবে, আগে পজিটিভ চিহ্ন আগে দিতে হয় না, তাই এইভাবে লেখা হলো। হ্যাঁ, এবার এটা ক্যালকুলেশন করলে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে x গ্রেটার দ্যান কত বলতো, 0। আবার শর্ত একের যদি আমরা 1/2x প্লাস 1 লেস দ্যান 0 এখানে বসাই, এখানে বসালে আমরা পাবো যে এর আগে একটা মাইনাস মডুলাস উঠে, ওর আগে একটা মাইনাস বসে, মাইনাস 1/2x প্লাস 1 লেস দ্যান 1। যদি আমরা এইটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাওয়া যাচ্ছে x লেস দ্যান -1। আগের শর্তে পেলাম, আগে একটা শর্ত পেলাম x গ্রেটার দ্যান 0, আর এখানে পেলাম কি বলতো x লেস দ্যান -1। তাহলে এই দুটো শর্ত একত্রে লিখলে কি পাবো, নির্ণয় শর্ত x লেস দ্যান -1 অথবা x গ্রেটার দ্যান কত, 0। আচ্ছা, এই x এর পরে যদি আমরা এই শর্ত আরোপ করি, এই শর্তে শুধু যে ধারাটা দেওয়া আছে এই ধারার অসীমতর সমষ্টি পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। সুতরাং ধারাটির অসীমতর সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r ইকুয়াল টু 1/2x প্লাস 1 বাই 1 মাইনাস 1/2x প্লাস 1, ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে কত, 1/2x। তাহলে ক, খ, গ এর সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। এবার একক কাজ, তোমরা স্টুডেন্ট যারা বাসায় পড়াশোনা করতেছো তারা এই অঙ্কগুলা নিয়ে নিজেরা করার চেষ্টা করবে, যেভাবে আমি পূর্বের অঙ্কগুলা কিছু করে বুঝিয়ে দিয়েছি তোমাদের। এখানে 5টা অঙ্ক আছে, তোমরা বাসায় বসে ক্যালকুলেশন করবে, চেষ্টা করবে, না পারলে তো আমি আছি তোমাদের হেল্পের জন্য। এবার দলীয় কাজ দেখো, তোমরা বাসায় বসে বসে এই দেখো 7 প্লাস 7 7 প্লাস 7 7 এই ধরনের অঙ্ক তোমাদের ক্লাসে করানো হয়ে গেছে, তারপরে তোমরা এগুলা প্র্যাকটিস করবে। এগুলো অঙ্ক কিভাবে করতে হয় একটু ধারণা দেই। 7 কমন নিতে হবে প্রথমে, তাহলে সব জায়গায় 1 1 হবে। তারপরে 7/9 নিয়ে তারপরে 9 দ্বারা গুণ করতে হবে। তারপরে তো বুঝতে পারতেছো 9 প্লাস 99 প্লাস 999, এটাকে এভাবে লিখতে হবে। হ্যাঁ, পরে 5 আছে, এটা গেল। আর এর তো পৌনঃপুনিক যে দশমিক গুলোকে মূল্য দিয়ে ভগ্নাংশে প্রকাশ, তা কিছু আগে আমি দেখাইছি, আগের কয়েকটা স্লাইড আগে। তোমাদের দলের নাম দিলাম নিউটন দল, আল খারিজমি দল। এই দেখো আরো দুটো দল গ্রহণ করেছি, আইনস্টাইন দল, শেরে বাংলা ফজলুল হক হল, ফজলুল হক দল। তো তোমরা এগুলা অঙ্ক নিয়ে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে, না পারলে আমি তোমাদের জন্য আছি। আচ্ছা, আমরা এতক্ষণ যে চ্যাপ্টারটা পড়লাম, প্র্যাকটিস করলাম, তো আমরা কি শিখলাম একটু নিজেরা আলোচনা করি। 1 3 5 7 একটা অনুক্রম, এর 12তম পদ কত? আমরা এটা দেখতে পাচ্ছ 3 - 1 করলে 2 হয়, 5 - 3 করলে 2 হয়। এটা একটা তোমার সমান্তর ধারা। এই সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n - 1 ইন্টু d। তাহলে এই সূত্র, ওই সূত্র যদি বসাই, এর মান হচ্ছে 1, আর n এর মান হচ্ছে 12, আর d এর মান হচ্ছে 2, করলে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে গ 23। এটা গেল। খ, কোন একটি অনুক্রমের n তম পদ কত? 1/n × n + 1 হলে এর তৃতীয় পদ কোনটি হবে? এর তৃতীয় পদ কোনটা হবে বলতো? যদি n এর জায়গায় 3 বসাই, 3 × 3 + 4, 3 4 12, তাহলে 1/12, গ নাম্বার। আচ্ছা, কোন একটি অনুক্রমের n তম পদ সমান কত বলতো? 1 - -1n/2 হলে এর 20তম পদ কোনটি? এর 20তম পদ হবে, দেখো যে -1 এর পর যদি জোড় হয় তাহলে এটা প্লাস হবে, তাহলে 1 - 1 মানে উপরে 0 ভাগ 2 মানে 0, মানে 3 এর ক। 4 নাম্বার দেখো, কোন একটি অনুক্রমের
nতম পদ un ইকাল টু 1/n এবং un লেস দ্যান 10⁴ হলে n এর মান কত হবে? আচ্ছা, এটা হবে কিন্তু 3 নাম্বার। ক্যালকুলেশন করে দেখবা বাসায়, 3 নাম্বার হবে। আর 5 নাম্বার দেখো, কোন একটি অনুক্রমের nতম পদ un ইকাল টু 1 মাইনাস 1n হলে এর ক 10তম পদ 0, 15তম পদ 2, প্রথম 12 পদের সমষ্টি 12। ঠিক আছে, তার মানে এটা কিন্তু হবে ক খ গ ঘ, মানে এটার উত্তর হবে কি বলতো? ঘ। মানে সবগুলাই কারেক্ট, 1 2 3 3টাই কারেক্ট। এবার বাড়ির কাজ, তোমাদের একটা অঙ্ক তোমাদের সামনে দিলাম, এই যে অসীম ধারা 1/x + 1 + 1/x + 1 হোল স্কয়ার + 1/x + 1 হোল কিউব, এটা তোমরা অসীমতার সমষ্টি নির্ণয় করবা, কারণ এই ধরনের অঙ্ক তোমাদের সহায়ক পুস্তক, যে পুস্তকগুলো তোমরা তোমাদের উপকারের জন্য দেখতে পারো, নবম দশম শ্রেণীর মূল বইটা দেখবাই। আর বাজারে আরো অনেক সহকারী পুস্তক আছে, বই আছে, যেটা তোমরা সেখান থেকে তোমার ধারণা নিতে পারো। এছাড়া একাদশ দ্বাদশ শ্রেণীর বইও কিছু ধারণা। আমার সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর তোমরা যদি এই ভিডিও দেখার পরে কোনো সমস্যা ফিল করো, তাহলে আমার সঙ্গে ফোনে কথা বলবে। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে, আর যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করবে। সে পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।